এক নম্বর সমস্যা হচ্ছে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে আমাদের কিছু কিছু মানুষ আছে যাদের পদ আছে, তারা ঢাকায় থাকে। কিছু কিছু মানুষ আছে যাদের দায়িত্ব আছে কিন্তু তাদের পদ নাই। তার মানে দুইটা সমস্যা। একটা হচ্ছে পদ আছে কিন্তু দায়িত্ব পালন করে না, আর দায়িত্ব আছে পদ নাই। তো এই সমস্যাটি সমাধানে আমরা স্পষ্ট একটা নীতিমালা আমরা গ্রহণ করেছি। এটা আমাদের এনসিপির সমন্বিত একটা নীতি। সেটা হচ্ছে কেবলমাত্র তাদেরই পদ থাকবে যারা দায়িত্ব পালন করবে। ঢাকায় পদ রেখে এলাকার দায়িত্ব দুইটা একসাথে হবে না। যারা এলাকার দায়িত্ব পাবে তাদেরকে এলাকায় থাকতে হবে এবং এলাকায় তাদের পদ নিয়ে কাজ করতে হবে। আর যারা ঢাকার দায়িত্ব পাবে তারা ঢাকায় থাকবে, এলাকায় তারা ইন্টারফেয়ার করবে না। তার মানে দায়িত্ব যাদের, পদ তাদের। যাদের দায়িত্ব নাই তাদের পদও নাই। এবং ঢাকায় বসে হোয়াটসঅ্যাপে অনলাইনে এলাকার রাজনীতি গুছানো যাবে না। এলাকার রাজনীতি এলাকায় এসে মানুষের বাড়ি বাড়ি গিয়ে মানুষের সমস্যা শুনতে শুনতে এলাকার রাজনীতি আপনাকে করতে হবে। ঢাকায় থেকে এলাকার রাজনীতি করা যাবে না। সুতরাং আমাদের যে আহ্বায়ক কমিটি হবে, আহ্বায়ক কমিটিতে শুধুমাত্র স্থানীয় যারা যোগ্য এবং যারা এলাকায় থাকবে, মানুষের সাথে যাদের সংযোগ আছে, কেবলমাত্র তাদেরকেই পদায়ন করা হবে। দুই নম্বর যে সমস্যা সেটা হচ্ছে আমাদের অনেকগুলো উইং আছে, এনসিপি, যুব, ছাত্র, শ্রমিক। এখন কথা হচ্ছে যে ছাত্র তো এনসিপির যে এই ছাত্র সংসদ, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, ওইটা না, কিন্তু বাংলাদেশ জাতীয় ছাত্র শক্তি যেটা নতুন করে গঠিত হয়েছে এবং যুব শক্তি, তাদের সাথে আসলে আমাদের সম্পর্কটা কি হবে, কে কাকে রিপোর্ট করবে, কমান্ডিং স্ট্রাকচারটা কি, চেইন অফ কমান্ড কি, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। খুব মনোযোগ দিয়ে শুনেন। এনসিপি যেই অর্গানাইজেশনগুলো রয়েছে, ছাত্র যুব, তারা এনসিপির প্যারালাল সংগঠন নয়, তারা এনসিপির সহযোগী সংগঠন। এই জিনিসটা মাথায় রাখতে হবে। ছাত্র এবং যুব তারা এনসিপির প্যারালাল সংগঠন নয়, তারা এনসিপির সহযোগী সংগঠন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এখন আসেন কমান্ডিং স্ট্রাকচারটা কি। আপনাদের আজকের পর থেকে আপনাদের ডিসিশন মেকিং একটা ফোরাম থাকবে, ডিসিশন মেকিং একটা ফোরাম, যেখানে এনসিপির আহ্বায়ক সেক্রেটারি সাংগঠনিক সম্পাদক থাকবে, যুবর আহ্বায়ক সেক্রেটারি এবং সাংগঠনিক সম্পাদক, ছাত্র আহ্বায়ক সেক্রেটারি এবং সাংগঠনিক সম্পাদক, তাদেরকে নিয়ে আপনার একটা ডিসিশন মেকিং ফোরাম হবে। এনসিপির কোনো আহ্বায়ক যুবর কোনো কর্মীর সাথে কথা বলতে পারবে না। আমি আবার বুঝাই বলি, এনসিপি একটা প্রোগ্রাম বাস্তবায়ন করবে, তার যুবর হেল্প লাগবে, যুবর 20 জন 30 জন মানুষের হেল্প লাগবে। এনসিপির আহ্বায়ক সরাসরি যুবর কর্মীদের সাথে কথা বলতে পারবে না, সে যুবর আহ্বায়ককে ইনফর্ম করতে হবে। যুবর আহ্বায়ক তার কর্মীদেরকে যদি মনে হয় তাইলে দিবে, না হয় দিবে না। আপনি এনসিপিও করবেন, আবার ছাত্র শক্তির 20টা পোলাপাইনও মেনটেন করবেন, যুব শক্তির 20টা পোলাপাইনও মেনটেন করবেন, এটা হবে না। এবার এটা একটু উল্টা করে বলি, এবার একটু উল্টা, এটা হচ্ছে টপ ডাউন। এবার আসেন বটম আপ। আপনি করেন ছাত্র শক্তি, মেনটেন করেন এনসিপির আহ্বায়ক সেক্রেটারিকে, এটা হবে না। আপনি করেন যুব শক্তি, মেনটেন করেন মহানগর এনসিপির আহ্বায়ক সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক, হবে না।
আপনাকে আপনার সংগঠনের আহ্বায়ক সেক্রেটারিকে রিপোর্ট করতে হবে। আমি মনে বুঝাইতে পারি নাই। আপনি ছাত্র শক্তি করেন, আপনার রিপোর্টিং পার্সন হচ্ছে আপনার আহ্বায়ক সেক্রেটারি। এনসিপির সাথে যদি আপনার কোনো প্রয়োজন হয়, আপনি আপনার সংগঠনের আহ্বায়ক সেক্রেটারির মাধ্যমে আপনি এনসিপিতে যোগাযোগ করবেন। তার মানে এনসিপি হচ্ছে সর্বোচ্চ সিলিং। এনসিপির একটা ডিসিশন মেকিং ফোরাম থাকবে, যেই ডিসিশন মেকিং বডিতে যুবর ডেকোরাম, ছাত্র ডেকোরাম, শ্রমিকের ডেকোরাম থাকবে। তবে সর্বোচ্চ ডিসিশন নেবে কে? এনসিপি। ওই ডিসিশন মেকিং ফোরামে যুব এবং ছাত্র তারা তাদের অপিনিয়ন দিবে, তারা ডিসিশন দিতে পারবে না। ডিসিশন দিবে কে? এনসিপি। তারা অপিনিয়ন দিবে কিন্তু ডিসিশন দিতে পারবে না। আমি মনে বুঝাইতে পারি নাই। এনসিপির একটা ডিসিশন মেকিং ফোরাম থাকবে। এনসিপি যুবকে যদি কোনো মেসেজ পৌঁছাইতে চায়, তাইলে সেটা আহ্বায়ক সেক্রেটারির থ্রুতে যাইতে হবে। আহ্বায়ক সেক্রেটারি কে মেসেজটা দিবে যুবর আহ্বায়ক সেক্রেটারিকে, ওই আহ্বায়ক সেক্রেটারি মেসেজটাকে পৌঁছাই দিবে। বোঝা গেছে নাকি বোঝা যায় নাই? ঠিক একইভাবে ছাত্র শক্তি, একইভাবে শ্রমিক শক্তি, একইভাবে নারী শক্তি। যেমন আজকের প্রোগ্রামটা বাস্তবায়ন হয়েছে, এই প্রোগ্রাম বাস্তবায়নের পূর্বে আপনাদের উচিত ছিল, আমি জানি না এভাবে হয়েছে কিনা বা এভাবে এখন থেকে হতে হবে, এই প্রোগ্রাম বাস্তবায়নের পূর্বে আপনাকে ডিসিশন মেকিং ফোরামটা একসাথে বসবে। প্রত্যেকটা অর্গানাইজেশনের আহ্বায়ক সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক, আহ্বায়ক সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক একসাথে বসে একটা ডিসিশন নেবে। নেওয়ার পরে ওই ডিসিশনটাকে স্ব অর্গানাইজেশনের প্রেসিডেন্ট সেক্রেটারি তার অর্গানাইজেশনে সেটাকে স্প্রেড করবে। তারপরে একসাথে হচ্ছে এই প্রোগ্রামটা বাস্তবায়ন হবে। তো সুতরাং এটা হচ্ছে তাহলে আমাদেরকে একটা ডিসিশন মেকিং ফোরাম বানাইতে হবে। নাম্বার 1 এটা ডিসিশন মেকিং ফোরাম। নাম্বার 2 আমাদের এই কমান্ডিং স্ট্রাকচারটা হবে এইভাবে। বোঝা গেছে? 3 নাম্বার বিষয়, অনেকে এখানে বলছেন আপনাকে অ্যাডমিনিস্ট্রেশন অথবা পুলিশ কোনো যৌক্তিকভাবেও আপনাকে হেল্প করে না, তাই না? প্রশাসন আপনাকে হেল্প করবে আপনার যদি 2টা ক্যাপাসিটি থাকে অথবা 2টার যে কোনো একটা। নাম্বার 1 ক্যাপাসিটি, এখানে সাংবাদিক আছেন, এটা আমাদের ঘরোয়া আলাপ। আমরা উদারতার কারণে আপনারা এখানে আসছেন, তো কোনো আপনাদের কাছে অনুরোধ থাকবে কোনো কনটেক্সট বিবর্জিত কোনো বক্তব্য ভিউ বাণিজ্যের জন্য আপনারা করবেন না। উদাহরণস্বরূপ বললাম আমি আপনাকে খুন করে ফেলবো, এটা একটা এই ধরনের বাক্যটা খুব খারাপ। একটা সেন্টেন্স বললাম না, অনেক সাংবাদিক আছে এই বাক্যটা নিয়ে বলবে যে সমাবেশে খুন করার হুমকি দিলেন হাসনাত আব্দুল্লাহ। আপনাদের কাছে অনেক পেশাদারী, নির্মোহ, বস্তুনিষ্ঠ আমরা অনেকে আছেন, আপনারা পেশাদারিত্বের সাথে সাংবাদিকতা করেন, তারাও বিব্রত হন এই ধরনের আচরণে, তাই না? হন না? আপনাদের কাছে এই জিনিসটা আমাদের ঘরোয়া আলোচনা। আপনার 2টা ক্যাপাসিটি যদি থাকে বা 2টার যে কোনো একটা যদি থাকে, তাইলে প্রশাসন, পুলিশ বা যে কেউ আপনাকে আইনগতভাবে আপনার কথাটা রাখবে। 1 নাম্বার ক্যাপাসিটি, আপনি ডিস্টার্ব করার ক্যাপাসিটি আছে কিনা, সমস্যা ক্রিয়েট করার আপনার ক্যাপাসিটি আছে কিনা। যদি সমস্যা ক্রিয়েট করার ক্যাপাসিটি থাকে তাইলে আপনাকে প্রশাসন গুনবে। আমি মনে বুঝাইতে পারি নাই। ধরেন এখানের প্রশাসন সিদ্ধান্ত নিল তারা একটা কাজ করবে, তো তারা কাজটা বাস্তবায়নের ক্ষেত্রে তার আগে বাধাগুলো খুঁজে বের করে, কারা কারা বাধা। তারা এনসিপি কে কোনো বাধাও হিসাবে মনে করে না, তারা গুনেই না। তারা যদি মনে করতো আমি যদি এনসিপির সাথে না বসি, যেমন করে বিএনপির সাথে না বসলে বা জামাতের সাথে না বসলে তারা মনে করে তারা বাস্তবায়ন করতে পারবে না কাজটা, ঠিক এমন যদি আপনাকে মনে করতো আপনি একটা ফ্যাক্টর, তাইলে আপনার সাথে বসতো। এখন মনে করে আপনাকে না গুনলেও কোনো সমস্যা নাই। এখন আপনি ওই ফ্যাক্টরটা হয়ে উঠতে পারছেন কিনা যে আপনি বাধা দিতে পারেন কিনা। আপনি যদি বাধা দেওয়ার ক্যাপাসিটি আপনার থাকে তাইলে আপনার সাথে বসবে। অথবা কোনো একটা সমস্যা হয়েছে, এই সমস্যাটা আপনি সমাধান করতে পারেন কিনা। প্রশাসন কি এখানের বিএনপি সভাপতির সাথে বসে না? বসে কিনা? জামাত ইসলামের সভাপতির সাথে বসে কিনা?
কেন বসে? দুইটা কারণে বসে। আইদার কেউ বাধা দিতেছে, এটা যেন সমাধান করে দেয়, অথবা তারা নিজেরা যেন বাধা না দেয়। ব্যাপারটা বোঝা গেছে? এবার আপনাদের কাছে প্রশ্ন, আপনাদের কোন ক্যাপাসিটিটা আছে? আপনার কোন ক্যাপাসিটিটা আছে? আপনার ক্যাপাসিটি নাই। আপনার এই কারণে ক্যাপাসিটি নাই, কারণ আপনি প্রশাসন এবং পুলিশকে আপনি ব্যক্তি আকারে ডিল করছেন। যেমন ধরেন একটা ওসি একজনকে গ্রেফতার করে নিয়ে আসছে, অবৈধভাবে নিয়ে আসছে ধরেন, আপনার এনসিপির 3 জন চাচ্ছে ওসি গ্রেফতার করে রাখুক, আবার 3 জন তাকে ছাড়াই আনার দাবিতে আবার মিছিল করতেছে। পুলিশের কাছে কোনটা মূল এনসিপি? যারা চাচ্ছে ধরে রাখুক তারা এনসিপি, নাকি যারা চাচ্ছে ছেড়ে দিক তারা এনসিপি? কারা এনসিপি? কোনটা? এনসিপি তখনই বুঝে যায় যে আপনারা ইউনাইটেড না, তখনই আপনার সাথে ডিভাইড এন্ড রোল খেলা শুরু করে। আপনি একটা কাজের জন্য গেছেন, কাজ কি? আপনার যে সরকার যে কাজগুলো আসে, অনুদান আসে বিভিন্ন, এগুলো তো রাজনৈতিক দলের মাধ্যমেই কি করা হয়, আপনার ডিস্ট্রিবিউট করা হয়, যাতে করে কোনো ধরনের এখানে অসঙ্গতি না দেখা দেয়। আপনাকে কেন ডাকে না? কারণ আপনি ব্যক্তি আকারে গিয়ে বলে আসেন এটা কিন্তু আমারে দিয়েন, এটা কিন্তু আর কেউ জানায়েন না। আবার আরেকজন গিয়ে বলে আসে এটা কিন্তু আমারে দিয়েন, কেউ কিন্তু জানায়েন না। আলটিমেটলি কি হয়? কেউই পায় না, তাই না? এই কারণে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রশাসন, পুলিশ, স্বাস্থ্য, শিক্ষা, যাই বলেন না, একটা রাজনৈতিক দলের অনেকগুলো উইং থাকে, সাংবাদিক, এটা ডিল করার জন্য আপনার একটা সেন্ট্রালি একটা ফর্মড একটা বডি হইতে হবে। যেমন আপনার এই মহানগরের কমিটির 2 জন বা 3 জন মানুষ থাকবে, যারা থানা রিলেটেড যে কোনো জটিলতায় ওই মানুষগুলোই যাবে, এছাড়া আর কেউই যাবে না। আপনার ওই কমিটির একটা সমস্যা হয়েছে, ওই 3 জনকে পাঠানো হবে, এর বাইরে আর কেউ যাবে না। ওই 3 জন কি কাজ করবে? ওই 3 জন মেসেঞ্জারের কাজ করবে। ওই থানায় যাওয়ার আগে আপনারা নিজেরা বসে ডিসিশন নেবেন যে আপনারা একটা বিষয়ের পক্ষে থাকবেন নাকি বিপক্ষে থাকবেন। ডিসিশনটা যেটা ফাইনাল হয়ে যাবে, ওই 3 জন ওই ডিসিশনটা গিয়ে থানায় গিয়ে কনভে করবে যে আমরা এটার পক্ষে অথবা এটার বিপক্ষে। আমি মনে বুঝাইতে পারি নাই। ওই 3 জন ছাড়া এনসিপির পক্ষে আর একটা কাক পক্ষীয় থানায় যেতে পারবে না। ইভেন সভাপতি সেক্রেটারিও যেতে পারবে না। সভাপতি সেক্রেটারির যদি কোনো ধরনের প্রবলেম হয়, কোনো ধরনের চাওয়া থাকে, প্রস্তাবনা থাকে, দাবি থাকে, যাই থাকে, ওই 3 জনের মাধ্যমেই যাবে। একই জিনিস 3 জনকে অ্যাসাইন করে দেন, সে প্রশাসনিক কোনো ঝামেলা হলে 3 জন দেখবে, এর বাইরে আর কেউই না। আবার 3 জনকে অ্যাসাইন করে দেন যারা হচ্ছে এই গণসংযোগটা দেখবে, সাংবাদিকের সাথে, সাংবাদিকদের আপনি প্রশ্ন করেন তারা কয়জনের সাথে কথা বলে, একটা টিম করে দেন, ওই 3 জনই হচ্ছে কি সাংবাদিকের সাথে যে কোনো তথ্য বিনিময় করবে, এর বাইরে আর একজনও কথা বলবে না। আপনাদের আছে এটা? নাকি আপনারা সবাই সাংবাদিকও ডিল করে, ব্যবসায়ীদের সাথেও বসে, পুলিশের সাথেও বসে, প্রশাসনের সাথেও বসে, ট্রাফিক পুলিশের সাথেও বসে, সে ড্রেন পরিষ্কার করতেও যায়, হুজুরদের সাথেও বসে যায় না? এই কারণে সংগঠনটা দাঁড়াবে না। এই কারণে সংগঠনটা দাঁড় করাইতে হইলে একটা লিডারের কাজ কিন্তু কাজ করা না। একটা লিডার নিজে কাজ করবে না। একটা লিডারের কাজ হচ্ছে যে যেটার জন্য যেই কাজটা পারে তাকে ওই জায়গাটা দেওয়া। লিডারের কাজ নিজে গিয়ে কাজ করবে না। কেউ যদি যে কাজটা ভালো পারে তাকে ওই জায়গায় পৌঁছিত করাটাই হচ্ছে লিডারের কাজ। তো সেজন্য আপনাদের যেটা লাগবে, এরকম অনেকগুলো উইং লাগবে। এখানে যারা দায়িত্ব আছেন, অ্যাডমিনিস্ট্রেশনের জন্য একটা উইং, যেটা আপনার হচ্ছে পার্টির, নট এটা ব্যক্তির। ওই 3 জন কিন্তু নিজে ডিসিশন নেবে না, খেয়াল করেন। ওই 3 জন একটা মেসেঞ্জার, সিম্পল। আপনি যে বার্তাটা দিচ্ছেন, আরে ভাই আপনারা যদি ক্রাইম করেন, সিদ্ধান্ত নিচ্ছেন আপনারা একটা ক্রাইম করবেন, সবাই একসাথে মিলে ক্রাইমটা করেন। আপনারা 5 জন বলেন ক্রাইম, আবার 5 জন আবার হয়ে যায় না শুদ্ধচার, তাহলে যেটা পার্টি হয় না। পার্টিতে যে ডিসিশনটা হবে, ধরেন একটা ডিসিশনে
এটা বাস্তবায়নের আগে 7 জন ছিল পক্ষে, 3 জন ছিল বিপক্ষে। ডিসিশনটা যদি পাশ হয়ে যায়, এটা কি 7 জনের ডিসিশন নাকি পুরো 10 জনেরই ডিসিশন? এটা 10 জনের ডিসিশন না? নাকি আপনি 3 জন বাড়িয়ে বলবেন না এটা ডিসিশন আমার না? এটা কি বলার কোনো সুযোগ আছে? আপনি ফোরামে যত ইচ্ছা আপনি ডিসকাশন করেন, ফোরামে যত ইচ্ছা আপনি বিরোধিতা করেন, কিন্তু ডিসিশনটা হয়ে যাওয়ার পরে তখন এটাকে আপনি আপহোল্ড করার জন্য কাজ করতে হবে। তাহলে নাম্বার 1, আমাদের পদবিহীন দায়িত্ব অথবা দায়িত্ববিহীন পদ এটা থাকবে না। যার পদ তার দায়িত্ব, অথবা যার দায়িত্ব তার পদ। ঢাকায় বসে চিটাগং নয়, যারা চিটাগংয়ের রাজনীতি করবে তারা চিটাগং থেকেই চিটাগংয়ের রাজনীতি করতে হবে, রাইট? নাম্বার 1। নাম্বার 2, আমাদের ডিসিশন মেকিং একটা কি লাগবে? ফোরাম লাগবে, যেটা কি হবে এনসিপি, যুব এবং অন্যান্য অর্গানাইজেশনগুলোকে মিলাই একটা ডিসিশন মেকিং একটা বডি, যে বডিতে থাকবে শুধুমাত্র ডেকোরাম, আর কেউ না। কিন্তু আমাদের কমান্ডিং স্ট্রাকচারটা বোঝা গেছে? কমান্ডিং স্ট্রাকচারটা অর্থাৎ আপনি এনসিপির সাথে ডিল করতে হলে আপনি আপনার ডেকোরামের মাধ্যমে ডিল করতে হবে। উপজেলা ইনফর্ম করবে কাকে? জেলাকে। জেলা ইনফর্ম করবে বিভাগীয় সাংগঠনিক সম্পাদককে, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইনফর্ম করবে আমাকে। এবং অর্গানাইজেশন রিলেটেড যে কোনো ধরনের সিদ্ধান্ত চূড়ান্ত এটা নেবে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, অর্গানাইজেশন রিলেটেড। কারণ সেন্ট্রালে যে মেম্বাররা আপনাদের দেখতে পান তাদের অনেক কাজ আছে। এই যে আপনি রাজনীতি দেখতেছেন সেন্ট্রালি, দিন শেষে এনসিপি যে অবস্থানটা নেয়, বিএনপি জামাত সেখানে আইসা দাঁড়াইতে বাধ্য হয়। এই জিনিসগুলো কিন্তু সেন্ট্রালে ওনারা বসে বসে করতে হয়। এবার আসেন 4 নম্বর বিষয়, সেটা হচ্ছে আপনারা অনেকেই বলেন উনাকে যে আমি পার্টিতে নিব, উনি তো আন্দোলনে ছিল না। আমরা বলি না ভাই, এটা রূঢ় সত্য। আন্দোলন এবং রাজনীতি দুইটা আলাদা বিষয়। আপনারা অনেকেই হয়তো আন্দোলনে ছিল না, এর মানে এটা বুঝায় না যে সে রাজনীতি করতে পারবে না। আমি মনে বুঝাইতে পারি নাই। সবাই কি আন্দোলনে ছিল? তাহলে আমার লিটমাস টেস্ট কি? সে আন্দোলনে বিরোধিতা করছে কিনা, সে আওয়ামী লীগের লেসপেন্সার কিনা, আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতা দিছে কিনা। ভাই 24 আমাদের অনেককে রাজনৈতিক সচেতন বানাইছে না? একটা বড় একটা অংশ যারা আগে রাজনীতি করতো না, কিন্তু জুলাইয়ের পরে তারা রাজনীতি সচেতন হয়েছে। ওই মানুষগুলো যদি রাজনীতি করতে চায়, আপনি কেন তাকে বাধা দিবেন? আপনি যদি বলেন শুধুমাত্র যারা আন্দোলন করছে তারাই রাজনীতি করবে, তাইলে তো আপনার অর্গানাইজেশন কোনোদিনও বড় হবে না। এই আন্দোলনের একটা অংশ বিএনপিতে চলে গেছে, একটা অংশ জামাতে চলে গেছে, তারপর হচ্ছে একটা অংশ আমরা এনসিপি। তো তার মানে কি আপনার শুধুমাত্র আন্দোলনের ফোর্স দিয়ে আপনি রাজনীতি করতে পারবেন? এটা পসিবল? এটা প্র্যাকটিক্যালি ইম্পসিবল। এই কারণে যারা লিডার আপনারা আছেন, আপনাদের কাজ হচ্ছে কোন কোন মানুষগুলো এখন রাজনীতি সচেতন, কারা বাংলাদেশপন্থী, কারা ভারতীয় আধিপত্যের বিরোধী, কারা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে, এই মানুষগুলোকে নিয়ে আসেন। আপনার স্ট্যান্ডার্ড, সিম্পল স্ট্যান্ডার্ড, যারা বাংলাদেশপন্থী, এই মুজিববাদীর আদর্শের বিরোধী, ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে যাদের অবস্থান, যারা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে, ওই মানুষগুলোকে আপনি নিয়ে আসেন। এখন আসেন, ওই মানুষগুলো আপনার কাছে কেন আসবে? ওই মানুষগুলো আপনার কাছে আসবে, অবশ্যই আসবে, কারণ সে আজকে বিএনপির এক প্রার্থী গুলি খাইছে না, সে গুলি খাইতে চায় না। আপনি আমারে বলছিলেন না আপনি এনসিপির রাজনীতি কেন করবেন? আপনি গুলি খাইতে না চাইলে আপনি এনসিপির রাজনীতি করবেন। আপনি ওই মানুষগুলোর যান, প্রত্যেকটা এলাকার ওরকম 10-15টা মানুষ আছে যারা রাজনীতি সচেতন, সামাজিকভাবে গ্রহণযোগ্য। আপনি ওই মানুষগুলোর কাছে যান, বাসায় গিয়ে বসে থাকেন, পায়ে ধরেন যে আপনি যদি আমার সংগঠনে আসেন আপনার কোনো লাভ নাই, কিন্তু আপনি আসলে আমার সংগঠন শক্তিশালী হবে, আপনি আসলে বাংলাদেশ পন্থার বিজয় হবে, আপনি আসলে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা শক্ত অবস্থান নিয়ে দাঁড়াইতে পারবো, আপনি আসলে আমাদের সাম্প্রদায়িক যে সম্প্রীতির যেই আমাদের স্বপ্ন, এই স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে পারবো। সে হয়তো একবার ফিরাই দিবে, 2বার ফিরাই দিবে, আপনি বসে থাকেন গিয়ে তার বাসায়, আপনাকে 3বার ফিরাই দিবেন,
4 বার আপনি আসবেন না, আপনার নামটা আমি কাকা দিয়ে দিছি, আপনি আসতেই হবে। আপনার আমি চেয়ার দিব, আপনার পরিশ্রম করা লাগবে না, আপনাকে সামনে রেখে আমি রাজনীতি করব। আপনি কয়বার ফিরাবে আপনারে? আপনি মানুষগুলোর কাছে গেছেন? আপনি মহানগরের এই মানুষগুলোর কাছে গেছেন? উত্তর দক্ষিণের মানুষগুলোর কাছে গেছেন? আমরা বসে আছি, আমার কাছে এসে বসে থাকবে, তারা আমার পায়ের কাছে এসে বসে থাকবে। কেন আপনার পায়ের কাছে এসে বসে থাকবে? যারা অলরেডি রাজনীতি করে তাদেরকে রাজনীতিতে সুযোগ দেওয়া যেমন আপনার দায়িত্ব, ঠিক একইভাবে রাজনীতি সচেতন মানুষগুলোকে অংশগ্রহণ করানো আপনার দায়িত্ব। আপনার নতুন রিক্রুটমেন্ট কোথায়? আপনি যদি শুধুমাত্র যারা আন্দোলনে ছিল তাদেরকে নিয়ে আপনি চলেন, আপনার নতুন রিক্রুটমেন্ট কোথায়? আপনার নতুন রিক্রুটমেন্ট লাগবে না? আপনার প্রত্যেক মাসেই তো নতুন রিক্রুটমেন্ট লাগবে। এই কারণে আপনারা তাদের কাছে যান, গিয়ে বলেন আমরা আপনাদের কাছে দিব সম্মান। একটা মানুষ এমনি এমনি আপনার আহ্বায়ক হবে না। তার সারা জীবনের অর্জন, তার সারা জীবনের পেশাদারের একটা 30, 40, 50 বছরের একটা মানুষ, তার হচ্ছে কর্মজীবনে যারা সফল, আপনি যদি তাদেরকেই নিয়ে আসবেন নাকি? যারা সামাজিকভাবে গ্রহণযোগ্য, যাদের সামাজিক হচ্ছে গ্রহণযোগ্যতা আছে, যারা শিক্ষিত, যারা মার্জিত, যারা ভদ্র, ওই মানুষগুলো আপনার কাছে আসবে, আপনাকে তাকে দিতে হবে সম্মান। কিন্তু আপনি যদি তার পিছনে কোরআনবাজি করেন, সে আপনার কাছে কখনোই আসবে না। আপনি তাকে দিবেন সম্মান। আপনি তাকে বলেন আমি আপনাকে সম্মান ছাড়া আপনাকে দেওয়ার মতো আমার কিছুই নাই। আপনি আসলে চেয়ারটা আপনার আমি আগাই দিব, আপনি আসলে ব্যানারে আপনার নামটা থাকবে, আপনাকে সামনে রেখে, আপনাকে আমি এই কারণে সামনে রাখবো কারণ আপনি সামনে থাকলে আমি একটা অন্যায় করতে পারবো না, আমার একটা মুরব্বী লাগবে, একটা গার্ডিয়ান হিসেবে। তখন আপনার কাছে আসবে। সে কি আপনার কাছে টাকার জন্য আসবে? ওই মানুষকে তো আপনি টাকা দিতে পারবেন না। আর যারা টাকা দিয়ে আসতে চায় তাকে আমার দরকার নেই। তার মানে এখানে সম্পর্কটা হবে, তাকে আমি দেব সম্মান আর তার ইমেজটাকে আমি কাজে লাগাবো। তাহলে আপনি যে তার ইমেজটাকে কাজে লাগাবেন, এখন সে আপনারই আসলো আর আপনি তার বিরুদ্ধে কোরআনবাজি করলেন। এই এনসিপি চিটাগংয়ে আমি সবচেয়ে বেশি কোরআনবাজি দেখছি। এই এনসিপিতে যদি বাংলাদেশে সবচেয়ে সম্ভাবনাময় এনসিপির জন্য হয়ে থাকে সেটা ছিল চট্টগ্রাম, এবং এটার নিদারুণ অপচয় হয়েছে। এর মানে এই না যে হয়ে গিয়েছে, এখনো সম্ভব ঘুরে দাঁড়ানোর। এখন আমাদের ব্যক্তি এবং কোরআনবাজির ঊর্ধ্বে উঠতে হবে। আমরা যদি একা একা বড় হইতে চাই, আমরা সবাই আমাদের সবার ধ্বংস হবে। আর আমরা যদি সবাইকে নিয়ে বড় হইতে চাই, তাহলে আমরা হচ্ছে বড় হইতে পারবো। আমরা যদি একা আমরা সফল হইতে চাই, আমাদের সকলের পতন নিশ্চিত। আর আমরা যদি সবাই সফল হইতে চাই, তাহলে আমরা একসাথে সার্ভাইভ করতে পারবো। এই কারণে আপনারা সেন্ট্রাল নেতৃবৃন্দ যারা আছেন, এখানে ব্যক্তি মুখ্য না, আপনার অর্গানাইজেশনটা দাঁড় করান। অর্গানাইজেশন না থাকলে আপনাকে কেউ দাম দিবে না, নো ওয়ান। আপনাকে প্রশাসন দাম দেয় না, পুলিশ দাম দেয় না, এই কারণে দেয় না কারণ আপনার অর্গানাইজেশন নাই। আপনার অর্গানাইজেশন দ্বারা আপনার দাম পাবেন। সেজন্য আপনারা নতুন নেতৃত্ব আপনার সংগ্রহ করতে হবে। সেটার জন্য আপনাকে খুঁজে বের করতে হবে, তাদের কাছে যাইতে হবে। তাদের কাছে না গেলে নতুন নেতৃত্ব আসবে না। এরপরের যে প্রশ্নটা সেটা হচ্ছে যে কোরআনবাজি, আল্লাহর দোহাই লাগে, এটা নিজের অস্তিত্বের প্রশ্ন। এই যে দেখেন, আপনারা যে এখানে আছেন, চট্টগ্রাম, আমার এই অভ্যুত্থানের পরে সবচেয়ে বেশি আশা হয়েছে চট্টগ্রামের সাথে আমার একটা হৃদ্ধতাপূর্ণ একটা সম্পর্ক তৈরি হয়েছে। এখানে অনেক মানুষ আছে যাদের সাথে হয়তো আমার কোনোদিন সামনাসামনি দেখাও হবে না, কথাও হবে না, যে হয়তো আমার সাথে ছবি তুলতে আসলে আমি চলে যাই, আমি অ্যাভয়েড করি। কিন্তু ওই মানুষটা হয়তো আমার উপরে যখন একটা আক্রমণ হয়, সে আমার জন্য হয়তো দোয়া করে, হয়তো আমার পক্ষ হয়ে, এনসিপির পক্ষ হয়ে চায়ের দোকানে ঝগড়া করে, এরকম আছে না? হয়তো এই মানুষটাকে আমি কোনোদিন চিনিও না, কোনোদিন জানিও না, বা চিনবও না, জানবও না। আমার জন্য হয়তো সম্পর্ক নষ্ট করছে, এনসিপির জন্য হয়তো অনেকের সাথে সম্পর্ক নষ্ট করছে। এবং এরকমও শুনছি যে এনসিপি করে এলাকার মধ্যে টিটকারি দেয়, বাচ্চা কাচ্চা সংগঠন বলে গালাগালি করে, এরপরে নির্বাচনটা যাক এরপরে দেখবো, এরকম করে ওনাকে বলে। এই যে দেখেন, আপনাদের প্রতি কিন্তু আমাদের একটা দায় তৈরি হয়েছে। আপনার সাথে তো আমার আত্মীয়তা নাই, আছে আত্মীয়তা, কিন্তু আপনার সাথে আমার যে একটা আধ্যাত্মিক বন্ধন যেটা তৈরি হয়েছে, এই বন্ধনের ভিত্তি হচ্ছে এই জুলাইয়ের আহত এবং শহীদের রক্ত।
এবং এই আধ্যাত্মিক বন্ধন যে কোনো জাগতিক আত্মীয়তার ঊর্ধ্বে। এবং এই দায়টা যদি আমরা মিটাইতে চাই তাহলে আমাদের কোরআনবাজির ঊর্ধ্বে যাইতেই হবে। আপনি যখন এই বন্ধনটা অনুভব করবেন তখন আপনার মধ্যে কোরআনবাজি কাজ করবে না, তখন মাইম্যান কমিটিতে ঢুকানোর টেন্ডেন্সি কাজ করবে না। আপনার মাইম্যান দিয়ে যদি রাজনীতি হইতো, মাইম্যান দিয়ে যদি স্থায়ী হইতো, তাহলে হাসিনাকে কেউ পতন করতে পারতো না। মাইম্যান দিন শেষে টিকে না। মাইম্যান পলিটিক্স এটা খুবই ক্ষণস্থায়ী একটা পলিটিক্স। এই কারণে যোগ্য নেতৃত্ব আপনি সবসময় চিন্তা করবেন আপনার থেকে যে যোগ্য মানুষটা, তাকে খুঁজে তার জায়গাটা দিতে। একটা অযোগ্য মানুষের কাছ থেকে সালাম পাওয়ার থেকে, 100টা অযোগ্য মানুষের কাছ থেকে সালাম পাওয়ার থেকে একটা যোগ্য মানুষ যদি আমার সমালোচনাও করে, সেটা আরো বেশি সম্মানের। এখন আমাদের বেশিরভাগ যারা আমাদের দায়িত্বপ্রাপ্ত মানুষ, আমরা মনে করি আমাদের আশেপাশে তুষামোদ তেলবাজ যে শুধুমাত্র আমাকে স্যার নম আপনি সহমত ভাই করবে, আমি শুধুমাত্রই তাকে পাশে রাখবো। আর যারা সমালোচনা করে, যারা অভিযোগ করে, আমরা তাদেরকে সরাই দেব। একটা সংগঠন ততক্ষণ পর্যন্ত এটার বৃদ্ধি ঘটবে, ততক্ষণ পর্যন্ত এটার প্রসার ঘটবে, যতক্ষণ পর্যন্ত ওই সংগঠনে এটার নীতি নির্ধারণকে প্রশ্ন করার মতো লোক থাকবে। আজকে আমি অনেক খুশি হয়েছি যে আপনাদের সংগঠনে আপনারা এই যে প্রশ্ন করছেন, এটা ইতিবাচক দিক। আপনারা যতদিন পর্যন্ত এই প্রশ্ন করা অব্যাহত রাখবেন, ততদিন পর্যন্ত আমরা সঠিক পথে থাকবো। না হয় আমরা হাসিনার মতো আবার স্বেচ্ছাচারী হয়ে উঠবো। হাসিনা তো একটা ব্যক্তি না, হাসিনা হচ্ছে একটা আইডিয়া, যেখানে কারো স্পেস নাই, যেখানে আত্মীয় স্বজনের বাইরে কারো স্পেস নাই, যেখানে তুষামোদির বাইরে কোনো স্পেস নাই, যেখানে শুধুমাত্র স্বেচ্ছাচারিতা, যেখানে শুধুমাত্র একক, যেখানে শুধুমাত্র আমি এবং আমি, এই আইডিয়াটার নাম হচ্ছে হাসিনা। এখন আপনাকে প্রশ্ন করেন আপনার মধ্যে হাসিনা আছে কিনা? আপনি কি আমিতে বিশ্বাস করেন নাকি আমরাই বিশ্বাস করেন? আপনি কি স্বেচ্ছাচারিতায় বিশ্বাস করেন নাকি জবাবদিহিতায় বিশ্বাস করেন? আপনি কি তুষামোদে বিশ্বাস করেন নাকি প্রশ্নে বিশ্বাস করেন? আপনি যতদিন পর্যন্ত এই লাইনে আছেন ততদিন পর্যন্ত আপনার সংগঠন বড় হবে, আর না হয় আপনার সংগঠন কোনোদিনও বড় হবে না। এরপরে আসেন আমাদের পরবর্তী যেটা, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল মডেল। ফাইন্যান্স, আমরা এটা এই যে এখানে আসলাম, এখানে মিষ্টি, এখানে বক্সে কি দিছে? 2টা মিষ্টি আপনাদের দিছে? তাহলে এখানে ওনারা পাইছেন নাকি? আমি খাই নাই, আমি খাই নাই। তো ধরেন এই যে হলরুমটা ভাড়া নিতে হয়েছে, হয় নাই? এটা হলরুমের ভাড়া কত ভাই? এটা 60,000 টাকা। 60,000 টাকা এই হলরুমের ভাড়া। এটা কি মাইক টাইক সব সহ, এসি টেসি সহ নাকি আলাদা? মাইক আলাদা। আচ্ছা, মাইকের ভাড়া কত? মানে সব মিলে 1 লাখ টাকার মতো গেছে, তাই না? ওকে। খাবারের আয়োজন কি হয়েছে? আচ্ছা, খাবারের আয়োজন নাই, মানে কোনো বিরিয়ানির ব্যবস্থা নাই, দুঃখজনক। প্রোগ্রামের পরে প্যাকেটও নাই, প্রোগ্রামের পরে প্যাকেটও নাই। কোথায়? আচ্ছা, ওকে। তাহলে দেখেন, এই প্রোগ্রামটা বাস্তবায়ন করতে মোটামুটি 1 লাখ টাকার মতো খরচ হয়েছে আমাদের। হল ভাড়া 60,000 টাকার মতো, এমনি ধরেন মাইক ভাড়া আছে, ডেকোরেশন আছে, যানবাহন আছে, কোনো একটা জায়গা থেকে লোক আনতে খরচ আছে। এই খরচগুলো কোন জায়গা থেকে আসবে, তাই না? এবার দেখেন, আল্লাহর দোহাই লাগে, আপনারা কারো কাছ থেকে কখনোই 5টা টাকা আনবেন না, টাকা আনবেন না। তো টাকা ছাড়া কি বাতাস দিয়ে সংগঠন চলবে? দেখেন, আপনার যেটা করা প্রয়োজন, এই ধরুন কমিটিতে যে মানুষগুলো আসছে, তারা তো অবশ্যই তাদের পেশা আছে না? তো এই সংগঠন, এটা হলটা ভাড়া নিতে 60,000 টাকা লাগছে, আপনি 3 জনকে দায়িত্ব দিয়ে দেন যে ভাই আপনি এই হলটা আমার ভাড়া নিয়ে দেন। এখন উনি কি মাগনা ভাড়া নিবে, 60,000 দিয়ে নিবে নাকি 1.5 লাখ টাকা নিয়ে দিবে, এটা ওনার ব্যাপার। কিন্তু টাকা যখনই আপনি ধরতে যাবেন, ঠিক ওই সময় থেকে আপনার সংগঠনের দ্বন্দ্ব শুরু হবে। যে টাকাটা নিব সে ছাড়া বাকি সবাই মনে করবে সে টাকাটা খাইছে। আমি বুঝাইতে পারি নাই। যে টাকাটা হাত দিয়ে ধরে সে ছাড়া
বাকি সবাই মনে করে এই যে এই টাকাটা থেকে সে টাকা মারছে, আর একমাত্র সেই মনে করে এই টাকা আমার থেকেও কি দিতে হয়েছে, ঘাটতি দিতে হয়েছে। এই কারণে যতদিন না পর্যন্ত আপনারা স্থানীয়ভাবে যে কাজটা করবেন, আপনারা সার্ভিসগুলো নেন। আপনি আপনার কমিটিরই একজন আহ্বায়ক হয়তো আছেন, ওনার কাছে গিয়ে বলেন যে ভাই কালকের প্রোগ্রামের মাইকটা আপনি দেন, আপনি মাইকটা দেন। একজনকে বলেন ভাই খাবারের আয়োজনটা আমরা 10 জন মিলে করি। একজনকে বলেন যে আপনার লিফলেটগুলো আপনি ছাপাই দেন। টাকা নেবেন কেন? টাকা দিয়ে আপনি কি করবেন? একজনকে বলেন আর এই যে 60,000 টাকার একটা হল ভাড়া নিছেন, এটা কি আপনি প্রত্যেক দিন নেন নাকি 6 মাসে একটা, 6 মাসে 9 মাসে একটা নেবেন? আর বাকি যে সাংগঠনিক খরচগুলা আপনারা এভাবে সেক্টর ওয়াইজ ভাগ করে দেন, তাইলে দেখবেন এত খরচ নাই। আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে আপনারা প্রত্যেক মাসে আপনারা আহ্বায়ককে প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট পরিমাণ চাঁদা দেন, 300 টাকা 500 টাকা। ইভেন আমরা কিন্তু সেন্ট্রালে এখানে যারা যারা আছে সেন্ট্রালে কিন্তু আমরা প্রত্যেক জনের কাছ থেকে টাকা নেই। এবং টকশোতে যে যারা যায়, টকশোতে যত আমাদের অনেকে যায়, টকশোর একটা নির্দিষ্ট অংশ কিন্তু সংগঠনে দিতে হয়। আমি আরশাদ ভাই কত দেন প্রত্যেক মাসে? 5,000 টাকা দেয়। উনি প্রত্যেক মাসে 5,000 টাকা এনসিপি কে দেয় সংগঠনে। আমাদের এরকম 217 জন, এখন একটু কম, ধরেন 200 জন মানুষ, প্রত্যেকজন আমাদের 25,000 টাকা দেয়, এরকম মানুষও আছে মাসে। আবার 1,000 টাকা দেয় এমন মানুষও আছে প্রত্যেক মাসে। তাইলে আমাদের প্রত্যেক মাসে মোটামুটি 7-8 লাখ টাকার মতো হচ্ছে আমাদের উঠে, যেটা দিয়ে আমাদের নিয়মিত কার্যক্রমগুলো চলে। এখন এটার জন্য আপনারা ফাইন্যান্সটা এইভাবে করেন, আল্লাহর দোহাই লাগে কারো কাছ থেকে 1 টাকা আনবেন না, কোনো প্রয়োজন নেই। আপনি যাকে আহ্বায়ক বানাচ্ছেন, সেক্রেটারি বানাচ্ছেন, ওই মানুষগুলাই যথেষ্ট। এখানে আমি অনেককে চিনি, অনেক বিজনেসম্যান আছেন এখানে আমাদের সংগঠন করেন। আপনি তাকে গিয়ে বলেন আপনি ভাই হলটা ভাড়া নিয়ে দেন, তাহলে ফাইন্যান্স তাহলে জটিলতা তৈরি হবে না। আর আমাদের সেন্ট্রালি আমাদের ডোনেট করার অপশন আছে, সেখানে ডোনেট করো। আমাদের হচ্ছে কি সেন্ট্রালি আমাদের হচ্ছে ডোনেট করা যায়। এরপর যে বিষয়টা যেটা দাঁড়াইছে সে এরপরে যে প্রশ্নটা আসছে যে সেটা হচ্ছে যে আমাদের নারী আসন, নারীদেরকে নিয়ে আমাদের কি পরিকল্পনা রয়েছে। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে অর্ধেকেরও বেশি আমাদের জনগোষ্ঠী হচ্ছে নারী। এখন কিন্তু আমি সরি, কিন্তু ডিসিশন মেকিংয়ে আমাদের নারীদের উপস্থিতিটা অনেকটা টোকেনের মতো, জাস্ট অর্নামেন্ট হিসাবে। মিছিলের সামনে 2 লাইন নারী থাকে, চেয়ারের মধ্যে 2টা। আপনারা কি এটা ভাড়া দেন নাই? ভাই আচ্ছা, ওকে 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 ফাইন। তো নারীদের জন্য নারীদেরকে ইনক্লুড করতে হইলে আমাদের রাজনৈতিক পরিবেশটাকে নারী বান্ধব করতে হবে। আপনি নারী বান্ধব যদি না করেন, নারীরা যদি কমফোর্ট ফিল না করে আপনার সাথে, তাইলে আপনার সাথে রাজনীতি করবে না। আপনি নারী পুরুষের অধিকারে বিশ্বাস করেন কিনা, আপনি কি নারীকে ঘরবন্দি করতে চাচ্ছেন, তাদের অধিকারের প্রশ্নে আপনার অবস্থান কি, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। চিটাগংয়ে বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যেখানে আমাদের অনেক ইমার্জিং লিডার ছিল, উইমেন লিডার ছিল, কিন্তু তাদের আমরা রাজনৈতিক পরিবেশটা আমরা বিনষ্ট করেছি। এই দায়ভার আমাদেরকে নিতে হবে। আমরা এখন আপনারা যে কাজটা করবেন, নারীরা যেন ইনক্লুড হয়, তাদের জন্য বিভিন্ন প্রোগ্রাম, আপনার নারীদেরকে নিয়ে নারীর স্বাস্থ্য সচেতনতা, নারীর এম্পাওয়ারমেন্ট, তারপর হচ্ছে নারীদেরকে বিভিন্ন ট্রেনিংয়ের যে বিভিন্ন প্রোগ্রামগুলো রয়েছে সেই প্রোগ্রামগুলো ইনিশিয়েট করা, মা সমাবেশের ব্যবস্থা করা, তারপর হচ্ছে নারীদের ভয়েস ম্যাটার, ফিমেল ভয়েস ম্যাটার্স। আপনারা একটা প্রোগ্রাম করেন চিটাগংয়ে, ফিমেল ভয়েস ম্যাটার্স। আগামী ইলেকশনে ডিসাইডিং ফ্যাক্টর হচ্ছে ফিমেল।
আগামী ইলেকশনে সবচেয়ে ডিসাইডিং ফ্যাক্টর হচ্ছে ফিমেল। একটা করে আমি এমনও পাইছি বিএনপির সভাপতি, কিন্তু ওনার ওয়াইফ বলে পোলাপাইনরে ভোট দিব আমি, আছে না, যে পোলাপাইনগুলোর আমি ভোট দিব, বিএনপির সভাপতি বলে আর আসতে বলো যে তুমি দিহ, কারণ আমি তো রাজনীতি করি, আছে না। নারীরা কিন্তু আমাদেরকে এখনো অন করে, আমাদের মায়েরা এখনো আমাদেরকে অন করে, এবং আন্দোলনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ভূমিকাটা পালন করছে সেটা কিন্তু নারীরা করছে। হলগুলা যখন বন্ধ হয়ে যায় তখন ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলা থেকে কিন্তু নারীরা নেমে আসছে। আন্দোলনের প্রশ্নে আমরা নারীদেরকে আগাই দেই, কিন্তু আবার যখন হিস্সার প্রশ্নে আসে তখন আমরা তাদেরকে নারী বলে আবার পিছে ঠেলে দেই। এটা কিন্তু করা যাবে না। আমরা যদি আমাদের দেশটাকে প্রগ্রেস করতে চাই, আমরা দেশটাকে যদি আমরা বাংলাদেশকে যদি আমরা উন্নতি করতে চাই, আমাদের নারীদের ভয়েস ম্যাটার অবশ্যই করে। ফিমেল ভয়েস ম্যাটার্স অ্যাট দ্য এন্ড অফ দ্য, এবং একটা ফ্যামিলিতে ডিসাইডিং ফ্যাক্টরটা কিন্তু একটা ফিমেল। আপনি দিন শেষে বিয়ে করছেন কিনা জানি না, দিন শেষে আপনি যত বড় যাই হন না কেন, আপনার ওয়াইফের আপনার মতামতকে প্রাধান্য দিয়েই আপনাকে চলতে হবে। তাকে বুঝাইতে হবে, তাকে বুঝাইতে হবে যে আপনি তার কথাটা শুনেন। আপনি তার মতো না চলেন, কিন্তু তার মতামত কিন্তু আপনি নিতে হয় না, এবং তাকে বুঝাইতে হয় যে আমি কিন্তু তোমার কথা মতোই চলি, হয় কি না? ওই যে এখানে আঙ্কেলরা আছেন, ভালো বলতে পারবেন। তো সেজন্য আমাদের যে নারীদের একটা বড় একটা অংশ গার্মেন্টসে চাকরি করছে, আমাদের ওয়ার্কফোর্স হিসেবে আছে না, বড় একটা অংশ ওয়ার্কফোর্স হিসেবে আছে। আমাদের একটা বড় একটা অংশ হচ্ছে ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে। তাদেরকে ইনক্লুড করে তাদেরকে এই আমার সেন্স অফ সিকিউরিটিটা দিতে হবে যে না, এনসিপি হচ্ছে নারী বান্ধব, এনসিপি উইমেন এম্পাওয়ারমেন্টে বিশ্বাস করে, এনসিপি উইমেনের ভয়েসে বিশ্বাস করে। আমরা বিশ্বাস করি যে ফিমেল ভয়েস ম্যাটার্স, নাইলে কিন্তু আমাদের জুলাই হইতো না। আপনার এই জেস্চারটা নিয়ে আসেন, তাহলে দেখবেন নারীরা ইনক্লুড হবে। সর্বশেষ, হাসিনার মামলার রায় আমাদের নভেম্বরের মধ্যেই হবে। আমরা শুনেছি যে আমাদের গত 2 দিন আগে একজন উপদেষ্টা মন্তব্য করেছেন হাসিনার যে মামলার রায় এটা এই নভেম্বরের মধ্যেই হবে। আর আমরা শুরু থেকে বলে আসছি, আমার মনে আছে অগাস্টে 2024 সালের অগাস্টে আমি বান্দরবনে একটা প্রোগ্রামে আসছিলাম, সেটা ছিল অগাস্টের 20 বা 21 বা 22 তারিখে, আমি যদি ভুল না করে থাকি। কত? অগাস্টের 20 তারিখ মনে হয়। সরকার গঠন হচ্ছে অগাস্টের 8, আর আমি বান্দরবনের প্রোগ্রামে আসছিলাম অগাস্টের 20। 12 দিনের মাথায় আমি তখনই বলছিলাম এই স্বাস্থ্যমন্ত্রী হচ্ছে একটা, স্বাস্থ্য উপদেষ্টা হচ্ছে একটা অযোগ্য উপদেষ্টা। 12 দিনের মাথায় বলছিলাম না? এবং এই সরকারের যদি সবচেয়ে ফেইল্ড কোনো প্রজেক্ট থাকে সেটা হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টার প্রজেক্ট। এবং আমরা আবারও বলেছিলাম এই স্বাস্থ্য উপদেষ্টা যত বেতন ভাতা নিয়েছে, এই বেতন ভাতা হচ্ছে সরকারের রাষ্ট্রীয় কোষাগারের সবচেয়ে বড় অপচয় হয়েছে। উনি না বুঝে স্বাস্থ্য, উনি শুধু বুঝে কোন জায়গা থেকে কি পরিমাণ কিস্তি আনলে কোন জায়গায় কি পরিমাণ লাভ হবে। উনি এটা বুঝে, একবার বলা হয়েছিল যে কোন একটা ট্রেনিং, কোন একটা মেডিসিন আনার জন্য উনি জিজ্ঞেস করছে এটা বেচলে কি পরিমাণ লাভ হবে। তো উনি হচ্ছেন এই ধরনের উপদেষ্টা। এই স্বাস্থ্য উপদেষ্টার এই যে ব্যর্থতার দায় আমাদেরকে জাতি হিসেবে অনেক দিন টানতে হবে। এবং আমার এক ভাই ছিল খুলনার, চোখ হারিয়েছে, ওর চোখ হারানোর পিছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে এই স্বাস্থ্য উপদেষ্টা। যদি যথাসময়ে চিকিৎসার ব্যবস্থা করা যাইতো তাহলে আজকে এই ক্ষতি তার হতো না, কিন্তু উনি লাভ ক্ষতি হিসাব করে হচ্ছে উনি চিকিৎসা করাইছে, যেটার একক দায় এই স্বাস্থ্য উপদেষ্টাকে নিতে হবে। একটা অযোগ্যতা। এবং আমরা বলেছি শুরু থেকেই, এরপরে আসছে যে মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা, এই যে ওনার নাম হচ্ছে ফারুকী আজম। আমি ফারুকী আজমকে গত কয়েক সপ্তাহ আগে বলছিলাম যে আপনি 1 সপ্তাহের মধ্যে টাকা পয়সা দিয়ে ক্লিয়ার করেন। উনি বলছিলেন ওনার নাকি একটা প্রোটোকল আছে, প্রোটোকল অনুযায়ী নাকি করতে হয়। পোলাপান রাস্তায় রক্ত দিল, শহীদ হইল, উনি এখন প্রোটোকল মেনটেন করে কালো গ্লাসের ভিতরে থাকা। আপনারা যদি দ্রুততম সময়ের মধ্যে এই আহত শহীদদের পরিবারের যে দাবি দেওয়া আছে, যে ন্যায্য ইয়াগুলো আছে, হিসাবগুলো আছে, এগুলো যদি ক্লিয়ার না করেন, আপনাদের এই কালো গ্লাসের গাড়ির ভিতর থেকে ধরে এনে মানুষ রাস্তায় বিচার করবে। সর্বশেষ আমরা এখানে আপনারা আছেন সাংবাদিকদের, আপনারা কি কি প্রশ্ন করতে পারেন এটা আমরা জানি।
আমরা একই সাথে উত্তর দিয়ে দেই। সেটা হচ্ছে যে আমাদের নির্বাচন নিয়ে একটা জোটের একটা কথা বলা হচ্ছে। আমরা বিশ্বাস করি এই সিট পুনর্বন্টনে আমরা বিশ্বাসী নয়, আমরা রাষ্ট্র পুনর্গঠনে আমরা বিশ্বাসী। সুতরাং যারা এই সিটের পুনর্বন্টন নিয়ে আপনারা আলাপ আলোচনা করছেন ব্যাকডোরে, বিভিন্ন রাজনৈতিক দল তাদের পেইড কিছু জার্নালিস্ট আছে, তাদেরকে দিয়ে নিউজ করাচ্ছে। আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারি, আমাদের মুখ্য সমন্বয়ক, উনি বলেছেন এই মিডিয়া মাফিয়া মতিউর ওনাকে বলেছেন উনি যদি রাজনীতি করতে হয় তাহলে ওনাকে রাজনীতি করতে হবে, যদি সাংবাদিকতা করতে হয় ওনাকে সাংবাদিকতা করতে হবে। দুইটা, আপনি সাংবাদিকতার হচ্ছে পেশা নিয়ে আপনি রাজনীতি করবেন, রাজনৈতিক কমেন্টস দিবেন, আর হচ্ছে রাজনৈতিক দলের আপনি চরিত্র হনন করবেন, সেটা হইতে পারে না। এনসিপি কোনো জোটে বিশ্বাসী নয়, তবে আমাদের সাথে যদি কেউ আসতে চায় সংস্কারের প্রশ্নে আমরা তাকে জোটে নিব। যারা গুলি না খাইতে চান সারা বাংলাদেশে, আপনারা এই অস্ত্রের রাজনীতিতে, পেশি শক্তির রাজনীতিতে নিজের সম্ভাবনাকে আপনারা নষ্ট করেন না। এই অস্ত্রের রাজনীতিতে, পেশি শক্তির রাজনীতিতে নিজেদের যে সম্ভাবনা তৈরি হয়েছে এটাকে নষ্ট করবেন না। এই মাফিয়াতন্ত্র, বিএনপির রাজনীতি, এই চাঁদাবাজির রাজনীতি, মানুষ এলাকায় এলাকায় অতিষ্ঠ, মানুষ প্রত্যেকটা এলাকায় অতিষ্ঠ। মামলা বাণিজ্য একদম ভরে ফেলছে, কোরআনবাজি, গ্রুপিং, মানুষ এখন আতঙ্কে আছে, এবং আতঙ্কে আছে তারা ভোট দিতে যাবে কিনা সেটা নিয়ে। তো সেই জন্য আমরা বিএনপির যারা আছেন, মনোনয়ন বঞ্চিত হয়েছেন, কিন্তু যারা বাংলাদেশ পন্থায় বিশ্বাস করেন, যারা এই 24 পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনে যারা আপনারা দায়িত্ব নিতে চান, আমরা তাদেরকে আমাদের এনসিপিতে ওয়েলকাম জানাচ্ছি। এবং কে জিতবে কে হারবে নির্বাচনে সেটা মুখ্য না, আমরা চাই জনগণের ভোট নির্বাচনে যেন জিতে যায়। আমরা নির্বাচনটা আমাদের জিততে হবে, নির্বাচন ব্যবস্থাকে জিতাইতে হবে। আমি সমঝোতা করে এখানে পার্লামেন্টে মন্ত্রিত্ব ভাগাভাগি করে নির্বাচন ব্যবস্থাকে কলুষিত করব, এই খন্দকার মোস্তাক আমরা হইতে আসি নাই। আমরা লড়বো, স্বচ্ছ লড়াই করে প্রয়োজনে হারবো, যে জিতবে তাকে সমর্থন দিব, কিন্তু আমরা মাঠ থেকে এভাবে উঠে যাব না। কারো বগলের নিচে গিয়ে মন্ত্রিসভায় গিয়ে ওই মন্ত্রিত্ব থেকে আমরা জনগণকে সাথে নিয়ে আমরা রাজপথকে আমরা সংসদ বানাবো। আমাদের সংসদ হচ্ছে রাজপথ, আমাদের শক্তি হচ্ছে জনগণ, এবং আমাদের সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট হচ্ছে আমাদের সততা। আমরা রাজনৈতিক সততাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট। আমাদের ব্যাকডোর কোনো ধরনের নেগোসিয়েশন আমরা বিশ্বাস করি না। আমরা জনগণকে সাথে নিয়ে আমরা লড়াই করতে প্রস্তুত। আমরা শুনছি ব্যালট বাক্স নাকি 12টার মধ্যে ভরে ফেলা হবে, ব্যালট বাক্স নাকি 12টার মধ্যে ছিনতাই করে ফেলা হবে। কিন্তু আমরা বলতে চাই, একজন হাসনাত আব্দুল্লাহ, আমরা যদি রাস্তায় দাঁড়ায় থাকি আপনাদের সমস্ত শক্তি দিয়েও আমরা ব্যালটের জয় আপনি থামাইতে পারবেন না। মাফিয়াতন্ত্র আপনারা বুলেট দিয়ে, আমরা দেখতে পাচ্ছি যেখানে ব্যালট শক্তিশালী হওয়ার কথা ছিল, আজকে চিটাগংয়ে বুলেট শক্তিশালী হয়েছে। আর যারা এই ব্যালটের পরিবর্তে বুলেটকে বেছে নিয়েছে আমরা তাদের বিচার করব। যারা ব্যালটের পরিবর্তে বুলেটকে যারা বেছে নিয়েছে এবং বাংলাদেশকে সংকটের মুখে ফেলছে, আমরা সরকার গঠন করার পরে তাদের বিচার অবশ্যই আমরা করব। এই তরুণ প্রজন্মকে, এখানে আপনারা যারা আছেন আপনারা তরুণ প্রজন্ম, আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের কাছে আমি কমিটমেন্ট চাই। আপনারা কি একটা দ্রুত একটা সাময়িক এই ক্ষমতা চান নাকি জনগণের ক্ষমতা চান? আমরা জনগণের ক্ষমতা, যতই তাসনিম জারা আপা বারবার একটা কথা বলে, আমাদের চ্যালেঞ্জ অনেক, পথটা অনেক দীর্ঘ, কিন্তু আমরা যদি এই পথটাকে অতিক্রম করতে পারি তাহলে আমরা ইতিহাস হব। এবং যারা ব্যাকডোর দিয়ে ক্ষমতায় গিয়েছে ইতিহাসের প্রত্যেকটা স্তরে স্তরে, তারা সবাই ইতিহাসের কালো গহ্বরে তারা নিক্ষিপ্ত হয়েছে। আমরা ইতিহাসের কালো গহ্বরে নিক্ষিপ্ত হওয়ার জন্য আসে নাই, আমরা ইতিহাস রচনা করতে এসেছি। যে ইতিহাসে আমরা
জালিমকে হাঁটিয়ে আমরা হচ্ছে মজলুমের, আমরা রক্ত দিয়ে, যারা মজলুম যারা রক্ত দিয়েছে তাদের রক্ত দিয়ে আমরা স্বাধীনতা লিখব। আমরা বাংলাদেশের জবাবদিহিতার সংস্কৃতি চালু করব। আমরা বাংলাদেশটাকে, আমরা হচ্ছে 24-এর আহত শহীদরা যেই কারণে বাংলাদেশটাকে যেই কারণে তারা জীবন দিয়েছে সেটা দায় আমাদের রয়েছে। আমাদের শুধুমাত্র সিটের জন্য, এই 20টা 50টা 100 200 সিটের জন্য আমরা এই তাদের রক্তের সাথে আমরা বেইমানি করতে পারি না। আগামীর ভোট হবে চাঁদাবাজদের বিরুদ্ধে, আগামীর ভোট হবে মাফিয়াদের বিরুদ্ধে, আগামীর ব্যালট হবে বুলেটের বিরুদ্ধে, আগামীর ভোট হবে এই স্বৈরতন্ত্রের বিরুদ্ধে, আগামীর ভোট হবে আমাদের এই খুনে ধরা আমাদের পূর্ব প্রজন্মের বিরুদ্ধে, আমাদের নতুন প্রজন্মের। আমাদের নতুন প্রজন্ম আমাদেরকে বারবার বাচ্চা বলে আপনারা যারা হচ্ছেন আপনারা যারা এই যে নাকুচা করেন, আপনারা গতকাল বললেন যে তারা কারা। আপনার ঢাকা ব্যাংকের তো কিছু হয় নাই, ঢাকা ব্যাংকের কিছু হয়েছিল? আমরা কিন্তু জানি কার সাথে কার আত্মীয়তা ছিল। 5 আগস্টের পরে কার ব্যয়কে কে ছাড়াইতে আসছিল সেই খবর কিন্তু আমাদের কাছে আছে। কোন এম্বাসিতে কে তদবির করছিল সেটা আছে আমাদের কাছে। প্রিয় তরুণ প্রজন্ম, আমাদের শপথ নিতে হবে। এই শপথ হবে ন্যায্যতার ভিত্তিতে। এই আসনের ভিত্তিতে যদি কেউ আমাদের সাথে বেইমানি করে, তারা শহীদের রক্তের বিরুদ্ধে দাঁড়াবে, তারা বাংলাদেশকে আরো 50 বছর পিছিয়ে দিবে। আমাদের গণতন্ত্রের বিজয় আমাদের হতে হবে, না হয় আবার আমরা একটা সংকটের দিকে যাব। আমাদেরকে হয়তো অনেকে এখন পাত্তা দিচ্ছে না, অনেকে হয়তো ভাবছে এই পোলাপান মানুষ কি করবে, কিন্তু এই পোলাপান মানুষের পিছু টান নাই, এই পোলাপান মানুষের মেরুদণ্ড কোথায় বর্গ দেওয়া নাই, এই পোলাপান মানুষের কোনো ব্যবসা কারো কাছে বন্ধক দেওয়া নাই, এই পোলাপানের কোনো ঢাকা ব্যাংক নাই, এই পোলাপানের কোনো কোনো টেলিভিশন চ্যানেল নাই, যেটার কারণে আমাদেরকে চুপ থাকতে হবে। আমাদের আছে জনগণ। একজন মানুষ যদি শেষ পর্যন্ত নৈতিকতার প্রশ্ন অটল থাকে, বাংলাদেশের প্রশ্ন অটল থাকে, আমি বিশ্বাস করি এই কনফারেন্স হলের প্রত্যেকটা তরুণ নিজের জীবন দিয়ে হলেও বাংলাদেশের গণতন্ত্রকে বিজয়ী করার জন্য রাজপথে দখলে রাখবে। বক্তব্য দীর্ঘায়িত করব না, আপনাদের দায়িত্ব অনেক, আপনাদের দায়িত্ব অনেক। আপনারা যুদ্ধ করতে নেমেছেন একটা মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে, যাদেরকে অ্যাসালম প্যাট্রোনাইজ করছে। আপনারা যুদ্ধ করতে নেমেছেন এমন একটা মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে যাদের মিডিয়া ব্যাকআপ রয়েছে। এই চ্যানেলগুলা, অনেক চ্যানেল রয়েছে, অনেক সাংবাদিক এসে আমাদের কাছে এসে বলে আমরা নিরপেক্ষ সাংবাদিকতা করতে চাই, কিন্তু আমাদের এখন বাধা দেওয়া হচ্ছে। আমরা সেই সাংবাদিকদেরকে বলতে চাই, আপনারা আপনার পেশাদারের সম্মানটা বজায় রাখুন। পথটা হয়তো দীর্ঘ, অনেক কষ্ট হয়তো, কিন্তু দিন শেষে জয় আপনাদেরই হবে এবং আমরা আপনাদেরকে যথাযথ মর্যাদা এবং সম্মান একদিন অবশ্যই আপনাদেরকে দিব। আমরা এমন একটা গোষ্ঠীর বিরুদ্ধে, মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে, পরিবারতন্ত্রের বিরুদ্ধে আমরা লড়াই করতে নেমেছি, যারা নিজের দলের লোকদেরকেও রাস্তায় গুলি করে তারা হত্যা করতে পিছপা হয় না। আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, কোরআনবাজির ঊর্ধ্বে উঠতে হবে। আমাদের এনসিপি কে মূল ঘাটতিটা আমাদের এই চিটগ্রামে অবশ্যই বানাইতে হবে। এখানে যারা আছেন আপনারা সবাই হাত ধরে শপথ করতে হবে। সবাই দাঁড়ান, এখানের আপনারা সবাই এখানে দাঁড়ান, আপনারা হাত ধরে শপথ করেন যে আপনারা ব্যক্তি কোরআনের ঊর্ধ্বে উঠে আপনারা দেশের প্রশ্নে, জনতার প্রশ্নে, ব্যালটের প্রশ্নে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। সবাই হাত ধরে দাঁড়ান। ইনকিলাব 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 ইনকিলাব।
এনসিপি এনসিপি সারা বাংলাদেশে কোনো মার্কা আছে, চট্টগ্রামে কোনো মার্কা আছে? ওই হাতের তালি, স্বপ্নকলি, হাতের তালি, সবাই বলি হাতের তালি, সবাই বলি টেকনাফে, তেতুলিয়া, রূপসা থেকে তেতুলিয়া, তোমার আমার সংসদে, সংস্কারে, ব্যালটে, সরকারে, নাহিদ ভাইয়ের, আক্তার ভাইয়ের